আজ 20 মার্চ শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আইএসএফ এ যোগ দিলেন আরাবুল, তবে কি এবার ভাঙড়ে দাঁড়াতে চলেছেন? বাংলার উপমুখ্যমন্ত্রী হবেন একজন মুসলিম, ভোটের মুখে বিরাট দাবি হুমায়ুন কবিরের। ভবানীপুরে ভোটের প্রচার শুরু করে দিলেন শুভেন্দু, প্রথম দিনেই দলবল নিয়ে হানা দিলেন থানায়, বদলির আবহে পুলিশকে হুঁশিয়ারি। সহানুভূতি পেতে ভোটে দাঁড়াচ্ছেন আরজি করের নির্যাতিতার মা, চোটে লাল আন্দোলনকারীরা। টিকিট পেলেন হীরা, রূপার লড়াই লাভলির বিরুদ্ধে। আরো 112টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি, বাকি এখনো 38টি আসন। সন্দেশখালীর শাহজাহানকে জামিন দিল না হাইকোর্ট, আরজি খারিজ। সিবিআই বলছে রয়েছে ভয় দেখানোর অভিযোগ। তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে লেপে দিয়ে গেল গোবর, আমরা করিনি বলছে বাম বিজেপি। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। তৃণমূলের বিরুদ্ধে অভিমান ও অপমানের অভিযোগ আগেই প্রকাশ করেছিলেন আরাবুল ইসলাম। সেই পরিপ্রেক্ষিতে তার দলপতন নিয়ে জল্পনা তুঙ্গে এবং অবশেষে বৃহস্পতিবার তিনি আইএসএফ এ যোগ দেন। ফলে জল্পনার অবসান ঘটে। তিনি দাবি করেন যে দলের জন্য প্রাণপাত করে কাজ করেছেন সেই দলই তাকে বারবার অপমান করেছে, আর সেই ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত। 2006 সালে ভাঙড় থেকে তৃণমূলের বিধায়ক হন তিনি, যদিও 2011 সালে পরাজিত হন। এরপর ধীরে ধীরে দলের গুরুত্ব কমতে থাকে এবং শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়। আরাবুলের দাবি এখনো ভাঙড়ে তার জনভিত্তি অটুট এবং সাধারণ মানুষের সমর্থন তার সঙ্গে রয়েছে। রাজনৈতিক মহলের মতে শওকত মোল্লার প্রভাবেই তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। বারবার দরবার করেও গুরুত্ব না পেয়ে দল ছাড়ার পথ বেছে নেন। এখন সবথেকে বড় প্রশ্ন, 26-এর ভোটে তিনি কোথা থেকে লড়বেন? রাজনৈতিক মহলের একাংশের অনুমান ভাঙড় কিংবা ক্যানিং এর কোনো আসন থেকে আইএসএফ এর প্রার্থী হতে পারেন তিনি, যেখানে তার পুরনো জনভিত্তি বড় ভূমিকা নিতে পারে। বাংলার উপমুখ্যমন্ত্রী হবেন একজন মুসলিম, ভোটের মুখে বিরাট দাবি হুমায়ুন কবিরের। দলের বিরুদ্ধে গিয়ে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবির নতুন রাজনৈতিক কেরিয়ার গড়ার কাজে নেমে পড়েছেন এবং গড়ে ফেলেছেন নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি। বিধানসভা ভোটেও লড়াই করেছেন তিনি। প্রাক্তন তৃণমূল নেতার দাবি তিনি নতুন সরকার গঠনের লক্ষ্যেই দল তৈরি করেছেন এবং আগামী দিনে রাজ্যে একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী হবেন বলেও জানিয়েছেন। তবে কিভাবে সেই সরকার গঠন হবে তার স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে তিনি জানান তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা হবে না। সাসপেন্ড হওয়ার পর থেকেই তিনি তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের বঞ্চনার অভিযোগ তুলে আসছেন। তার দাবি 2011 সালের তুলনায় 2016, 2021 এবং বর্তমানে 2026-এ মুসলিম প্রার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে এবং তৃণমূল সংখ্যালঘুদের বদলে এসসি ও ওবিসিদের বেশি প্রাধান্য দিচ্ছে। হুমায়ুন কবির আরো বলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় তার দল বড় জয় পাবে। রেজিনগর ও নওদা আসনে জয়ের ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। ভবানীপুর আসন প্রসঙ্গে তিনি বলেন সেখানে ফল বোতাম চাপার পরেই জানা যাবে এবং তার প্রার্থী হবেন একজন অবাঙালি মুসলিম। ভবানীপুরে ভোট প্রচার শুরু করে দিলেন শুভেন্দু, প্রথম দিনেই দল বল নিয়ে হানা দিলেন থানায়, বদলির আবহে পুলিশকে হুঁশিয়ারি। বৃহস্পতিবার সকালেই ভবানীপুর বিধানসভায় প্রচার শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভা 70 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের নিয়ে প্রচারে নামেন তিনি এবং পরে কর্মীদের অভিযোগ পেয়ে ভবানীপুর থানাতেও যান। এইবারের নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন শুভেন্দু। ফলে এই কেন্দ্র ঘিরে বড় রাজনৈতিক লড়াই তৈরি হয়েছে। প্রচারের সময় তিনি চক্রবেরিয়া এলাকার বাজারে ঘুরে বাসিন্দা ও দোকানীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও অভিযোগ শুনেন। কোথাও তাকে তিলক পরিয়ে, কোথাও মালা দিয়ে স্বাগত জানানো হয়। যদিও মাঝে মধ্যে তৃণমূল কর্মীদের স্লোগানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা তৈরি হলেও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। প্রচার শেষে পার্টি অফিসে বৈঠকে বিজেপি কর্মীরা অভিযোগ করেন থানার পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে শুভেন্দু থানায় গিয়ে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্ট জানান বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করলে তিনি চুপ থাকবেন না। পাশাপাশি নির্বাচন কমিশনের বদলির আবহে পুলিশকে হুঁশিয়ারিও দেন তিনি। সহানুভূতি পেতে ভোটে দাঁড়াচ্ছেন আরজি করের নির্যাতিতার মা, চোটে লাল আন্দোলনকারীরা। বিধানসভা নির্বাচনের আগে পানিহাটি কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আরজি কর কাণ্ডে ও অভয়ার মায়ের নাম উঠে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সহানুভূতির আবেগকে সামনে রেখেই কি এই লড়াই, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার মা জানান তার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং মেয়ের ন্যায় বিচার আদায়ের লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন। তার কথায় মেয়ের জন্য ন্যায় এবং রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাই তার উদ্দেশ্য। পানিহাটি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে তৃণমূল এক প্রতিনিধির ছেলেকে প্রার্থী করেছে। তাই বিজেপির এই প্রার্থী নির্বাচন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে বলেন গণ আন্দোলনকে ভোট রাজনীতির সঙ্গে মেলালে মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হতে পারে। তিনি তদন্তের একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে বলেন নির্বাচনী রাজনীতিতে অনেক সময় ন্যায় বিচারের প্রশ্ন পিছনে পড়ে যায়।
2024 সালে 9 আগস্টের এই ঘটনার পর রাজ্য জুড়ে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। টিকিট পেলেন হিরণ, রূপার লড়াই লাভলির বিরুদ্ধে। আরো 112টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি, বাকি 38টি। প্রথম দফায় 144টি আসনের প্রার্থী তালিকা ঘোষণার পর দ্বিতীয় দফায় আরো 112টি আসনের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। ফলে এখন বাকি রইল 38টি আসন। প্রথম তালিকা থেকে একটি নাম পরিবর্তন করা হয়েছে। হাওড়ার শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায়, নোয়াপাড়ায় অর্জুন সিং এবং ব্যারাকপুরে কৌস্তব বাগচির মতো একাধিক পরিচিত মুখকে প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জে পাপিয়া অধিকারী, যাদবপুরে শবরী মুখোপাধ্যায় এবং ইন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও টিকিট পেয়েছেন। তবে পানিহাটি কেন্দ্রে এখনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। যদিও জল্পনা রয়েছে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে প্রার্থী করা হতে পারে। উত্তর 24 পরগনা এবং অন্যান্য জেলাতেও একাধিক প্রার্থী ঘোষণা করেছে দল। পাশাপাশি সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও নতুন মুখ আনা হয়েছে। এবারের তালিকায় 20 জন মহিলা প্রার্থী রয়েছেন। আগামী 23 ও 29 এপ্রিল এই দুই দফায় 294টি আসনে ভোট গ্রহণ হবে এবং ফল প্রকাশ হবে 4 মে। দীর্ঘ 30 বছর পর পশ্চিমবঙ্গে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সব দলই ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে। তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে লেপে দিয়ে গেল গোবর, আমরা করিনি বলছে বাম বিজেপি। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থীরা জোর কদমে প্রচারে নেমেছেন এবং দেওয়াল লিখন ঘিরে চলছে রাজনৈতিক খোঁচা, কটাক্ষ ও পাল্টা আক্রমণ। এই পরিস্থিতির মধ্যেই আসানসোলের জামুরিয়ায় তৃণমূলের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি তপসী গ্রাম পঞ্চায়েতের কুনুস্তরিয়া মসজিদ পাড়া এলাকায় ঘটে, যেখানে হরিরাম সিং এর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর তৃণমূল কর্মীরা দেওয়াল লিখন শুরু করেছিলেন। বৃহস্পতিবার সকালে একাধিক জায়গায় সেই লেখার ওপরই গোবর লেপা রয়েছে বলে দেখা যায়, যা দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং প্রতিবাদে নামেন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরা রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করেছে এবং বিষয়টি নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। অন্যদিকে বিজেপি ও সিপিআইএম এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি এটি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। আর বাম প্রার্থী সাবির হোসেন বলেন, বামপন্থীরা কখনোই এই ধরনের কাজে সমর্থন করে না এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। সিপিএমকে বেনজির আক্রমণ অভয়ার বাবা মা, এবার মুখ খুললেন মীনাক্ষী। বিজেপির টিকিটে পানিহাটিতে প্রার্থী হতে চলেছেন আরজিকর কাণ্ডে তিলোত্তমার মা। তিনি নিজেই ফোন করে প্রার্থী হতে চেয়েছেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত জানাতে গিয়ে অভয়ার পরিবার সিপিএমকে তীব্র আক্রমণ করে দাবি করেছে, তাদের মেয়ের জন্য কেউ আন্দোলনে নামেনি, বরং নির্বাচনী স্বার্থে তাদের মেয়েকে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে উত্তরপাড়া সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আরজিকর কাণ্ডে শুরু থেকেই সিপিএম নির্যাতিতার পরিবারের পাশে ছিল। অভয়ার দেহ সৎকারের বিরুদ্ধে প্রতিবাদ, সববাহী গাড়ি আটকানো মানবিক কারণে কোনো রাজনৈতিক পরিচয় জেনে নয়। তিনি বলেন, ওই মেয়ে সবার মেয়ে, একজন ডাক্তার এবং পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার। মীনাক্ষী আরো দাবি করেন, ডাক্তাররাই যদি নিরাপদ না থাকেন তবে রাজ্যের কোনো মেয়েই নিরাপদ নয়। অন্যদিকে অভয়ের বাবা মা অভিযোগ করেছেন, সিপিএম নিজেদের স্বার্থে আন্দোলনে যোগ দিয়েছিল এবং ভোট কাটাকাটি রাজনীতিতে তাদের মেয়ের মৃত্যুকে ব্যবহার করা হয়েছে। আইপ্যাক 20 লক্ষ টাকা চেয়েছিল, যারা দিতে পেরেছে তারা টিকিট পেয়েছে, দাবি বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের। রাজ্যে ফের টিকিট অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচনে টিকিট না পাওয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। বহু বিদায়ী বিধায়ক প্রার্থী হতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অনুগামীরাও এলাকায় প্রতিবাদে নেমেছেন। পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে সরব হয়ে বিস্ফোরক অভিযোগ করেন যে আইপ্যাক তার কাছ থেকে 20 লক্ষ টাকা চেয়েছিল এবং যারা টাকা দিয়েছেন তারাই টিকিট পেয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে নিজের কার্যালয়ের প্রাক্তন বিধায়ক লিখেছেন এবং জানিয়েছেন, টিকিট না পাওয়ার পর তার নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। এদিকে পূর্বস্থলী উত্তরে প্রার্থী হয়েছেন বসুন্ধরা গোস্বামী। প্রার্থী তালিকা ঘিরে আমডাঙ্গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। ক্যানিং পূর্বে শওকত মোল্লার সমর্থনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। ক্যানিং পূর্বে মোহাম্মদ বাহারুল ইসলামকে প্রার্থী করায় ক্ষোভ বাড়ে এবং শওকত মোল্লাকে ভাঙড়ে পাঠানো হয়। মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার পরে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। খণ্ডঘোষের নবীন বাগকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘিরে তৃণমূলের অন্তরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বহরমপুর থেকে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, দল নির্দেশ দিয়েছে ভোটে লড়তে, তাই তিনি প্রার্থী হচ্ছেন। আগে বহরমপুরের সাংসদ থাকায় এলাকাটি তার পরিচিত, তবে সাংসদ থেকে বিধায়ক হিসেবে লড়াই করতে গিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে বলেও জানান। তিনি নিজেকে দলের সৈনিক হিসেবে উল্লেখ করে বলেন, দল যেখানে দাঁড়াতে বলবে সেখানেই তাকে লড়তে হবে। ঈদের পর কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে জানা গেছে। টিকিটের দৌড়ে রয়েছেন শুভঙ্কর সরকার, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী, আব্দুল মান্নান, মৌসুম নূর, আশুতোষ চট্টোপাধ্যায়, সন্তোষ পাঠক, প্রসেনজিৎ বসু এবং সৌমেন মিত্রের ছেলে রোহন মিত্র। উল্লেখযোগ্যভাবে মৌসুম নূর সম্প্রতি তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন। বহরমপুরে তৃণমূলের প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়। বিজেপি, সিপিএম এবং তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করলেও কংগ্রেস এখনো তা করেনি। প্রার্থী না করায় হচ্ছিল বিক্ষোভ। সেই ক্যানিং পূর্বে শওকতকে চেয়ারম্যান করলো তৃণমূল।
রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে তৈরি হওয়া বিক্ষোভ সামাল দিতে তৃণমূল কৌশলী পদক্ষেপ নিয়েছে। ক্যানিং পূর্ব কেন্দ্রে বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পর শওকতকে চিঠি না দিয়ে বাহারুল ইসলামকে প্রার্থী করায় এলাকায় ক্ষোভ ছড়ায় এবং জীবনতলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে শওকত নিজে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, যদিও ক্ষোভ পুরোপুরি কমেনি। এই অবস্থায় তাকে চেয়ারম্যান করে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রাখার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এতে বিক্ষুব্ধ কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি তার সাংগঠনিক প্রভাবও কাজে লাগাতে পারবে দল। ক্যানিং পূর্বে বাহারুল ইসলাম প্রার্থী হলেও শওকতকে ভাঙড়ে প্রার্থী করা হয়েছে, যেখানে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর প্রভাব খাটাতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে ভাঙড়ে উত্তেজনা বেড়েছে, কারণ শওকতের বিরোধী আরাবুল ইসলাম আইএসএফে যোগ দিয়েছেন এবং শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সন্দেশখালীর শাহজাহানকে জামিন দিল না হাইকোর্ট, আরজি খারিজ। সিবিআই বলছে রয়েছে ভয় দেখানোর অভিযোগ। 2024 সালের 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় গ্রামবাসীদের একাংশ ইডি আধিকারিক ও আধা সেনা জওয়ানদের ওপর চড়াও হয়। অভিযোগ, হামলাকারীরা শাহজাহানের অনুগামী ছিল। এই ঘটনায় 3 ইডি আধিকারিক গুরুতর আহত হন এবং তাদের ফোন, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখ জামিনের আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেয়। বিচারপতি শুভ্রা ঘোষ রায়ের বেঞ্চ জানায়, সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তবে তদন্তে নতুন তথ্য উঠে এলে তিনি আবারও জামিনের আবেদন করতে পারবেন। ঘটনার পর শাহজাহান এলাকা ছাড়া থাকলেও পরে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তদন্তভার সিবিআই এর হাতে যায়। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দী রয়েছেন। এই ঘটনায় ন্যাজাট থানায় একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে ইডি এবং শাহজাহানের বাড়ির কেয়ারটেকারও অভিযোগ জানিয়েছেন। 2026 শেষ সুযোগ, না হলে 100 বছরেও বদল নয়, হিরণের বিস্ফোরক দাবি। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় শ্যামপুর কেন্দ্র থেকে হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে, যদিও প্রথম দফায় তার নাম ছিল না। প্রার্থী ঘোষণার পর সাংবাদিকরা শুভেচ্ছা জানালে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করে বলেন 4 মে ফল প্রকাশের দিনই তিনি শুভেচ্ছা নেবেন। তিনি আরো জানান, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা এবং 7ই মে শপথ গ্রহণের পরই সেই শুভেচ্ছা গ্রহণ করবেন। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে হিরণ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে কেউই নিরাপদ নয়। সাংবাদিক, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, কৃষক বা সাধারণ মানুষ সবারই নিরাপত্তাহীনতা রয়েছে। তার মতে পশ্চিমবঙ্গে কারোর ভবিষ্যৎ নেই এবং পরিবর্তন এখন প্রয়োজন। তিনি দাবি করেন 2026-এ পরিবর্তন না এলে আগামী 100 বছরেও তা সম্ভব নয়। টলিউডের পরিচিত মুখ থেকে রাজনীতিতে উঠে আসা হিরণ চট্টোপাধ্যায় এখন বিজেপির এক সক্রিয় ও দৃশ্যমান মুখ। শ্যামপুর কেন্দ্রকে সামনে রেখে তার এই লড়াইকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনে অদল বদল, কমিশনের পদক্ষেপকে গণতন্ত্রের প্রহসন বললেন মমতা। আবার চিঠি লিখলেন জ্ঞানেশকে। রাজ্যে ভোটের দিন ঘোষণার পর নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে ঘিরে সংঘাতের আবহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছেন, প্রশাসনের শীর্ষস্তরে গণবদলি ও আধিকারিকদের সরানোর প্রক্রিয়া একপাক্ষিক এবং রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর গুরুতর আঘাত। তিনি দাবি করেন, কমিশনের কার্যপদ্ধতি সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘন করছে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় পক্ষপাতদুষ্ট আচরণের ছাপ রয়েছে। চিঠিতে তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি সহ গুরুত্বপূর্ণ পদে দ্রুত বদলিকে একতরফা বলে কটাক্ষ করেছেন। ডিএম, এসপি সহ বহু অফিসারকে ভিন রাজ্যে পাঠানোর ফলে প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, অভিজ্ঞ স্থানীয় অফিসারদের অভাবে বিপর্যয় মোকাবিলায় সমস্যা হবে। মমতার অভিযোগ, এই ধরনের পদক্ষেপ গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং পরোক্ষ জরুরি অবস্থার শামিল। তিনি কমিশনকে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন। সন্দেশখালীর মুখ রেখা পাত্র এবার হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী। লোকসভার হারেও পদ্ম শিবিরের ভরসা কমল না এতটুকুও। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে 2026 বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। এর আগে তিনি লোকসভা নির্বাচনেও বিজেপির টিকিটে লড়েছিলেন এবং তার লড়াইকে স্বয়ং প্রধানমন্ত্রী কুর্নিশ জানিয়েছিলেন, যদিও তিনি জয় পাননি। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তার নাম ঘোষণার পরেই তিনি প্রচারে নেমে পড়েছেন এবং এলাকায় দলের সাংগঠনিক কাজও সামলাচ্ছেন। নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা রেখার জীবন শুরু থেকে এই সংগ্রামময়। আর্থিক অভাবে পড়াশোনা বেশি দূর এগোয়নি এবং অল্প বয়সেই তার বিয়ে হয় সন্দীপ পাত্রের সঙ্গে, যিনি পরিযায়ী শ্রমিক। সংসারের টানাপোড়েনের মধ্যেই তিনি 3 মেয়েকে নিয়ে পরিবার সামলাচ্ছেন। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রেখা লোকসভা নির্বাচনের সময় দিনরাত প্রচার করেছেন। পরিবারের সমর্থন, বিশেষ করে শাশুড়ির সহযোগিতায় তিনি এগিয়ে চলেছেন। লোকসভার পরাজয় ভুলে এবার বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রেখা পাত্র। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।